জয়াদেবীর খুবই বড় পরিবার ছিল। তার স্বামী রামদেব বাবু এবং 6 ছেলেকে নিয়ে প্রথম থেকেই তাদের বাড়ি কলরবে ভরে উঠত। রামদেব বাবুর একটি মেয়ের খুব শখ ছিল, আর তাই মেয়ে হবে করে করে তার 6টা ছেলে হয়েছিল। শেষে জয়াদেবী বিরক্ত হয়ে মেয়ের আশা ছেড়ে দেয়। বিয়ের পর তাদের 6টা বউ বাড়িতে এলে 6টা মেয়ে পেয়ে যাবে এই আশাতেই রামবাবু দিন কাটাচ্ছিল। বেশ কয়েকটা বছর কেটে যায়। এখন তার 5 ছেলে রাজু, মলয়, আপন, অজয় এবং নয়ন বিয়ে করেছিল, শুধুমাত্র শৈলেনকে ছেড়ে। তাদের বাড়িতে 5টা বউ প্রিয়া, ডালিয়া, শিল্পা, হানি এবং টুসি এসেছিল, কিন্তু তাদেরকে দেখে খুশি হওয়ার মতো লোক অর্থাৎ রামদেব বাবু আর বেঁচে ছিল না। এদিকে জয়াদেবী তাদেরকে নিয়ে তেমন খুশি ছিল না। হে ঈশ্বর, এই 5 বউকে নিয়ে কি যে করি কি জানি। ভাবলাম এটার পর না হয় ওটা ভালো হবে, কিন্তু এখন দেখছি সকলেই সমান, সকলে একই রকম। মা, কি হলোটা কি? আমি কখন থেকে বসে আছি, কিছু খাবার আসবে নাকি না খেয়ে অফিসে চলে যাব? হ্যাঁ মা, আমি তো দাদার অনেক আগে থেকে এখানে বসে আছি, আমার কথাটা একবার ভাবো। ও সিট, আমার আর বসে থাকলে চলবে না, আমার ট্রেনের সময় হয়ে এসেছে। এই বর্দা, মলয়, আমি এলাম, না হলে আমার ট্রেন ছেড়ে যাবে আবার। ধুর, আমারও আর ভালো লাগছে না, চল তো আমিও তোদের সঙ্গে চলে যাই, রাস্তায় কিছু খেয়ে নেব। হ্যাঁ, তোরা ঠিক বলেছিস, এখানে বসে থাকলে পেট ভরবে কিনা জানি না, তবে অফিসে বসের মুখের ঝাড় খেয়ে নিশ্চয়ই পেট ভরে যাবে। চল চল যাই। এই বলে তারা 5 ভাই সেখান থেকে অফিসে বেরিয়ে পড়ে। আসলে তারা ঠিকই বলছিল, তাদের বাড়িতে কোনোদিনই কোনো কিছু সময় মতো হতো না, আর এটা প্রথম থেকেই হয়ে আসছে। প্রথম দিকে জয়দেবী একা ছিল, আর তাই সে সবার খাবার রান্না করে উঠতে পারতো না। কিন্তু এখন 5 বৌমা আসা সত্ত্বেও সেই একই অসুবিধা হচ্ছিল। কারণ আজকে আমি রান্নাঘরে সবার আগে যাচ্ছি, আমি বরং সবার জন্য ডালের হালুয়া বানাই। আমার রাজু ডালের হালুয়া খেতে খুব ভালোবাসে, ও যদি সকাল সকাল ডালের হালুয়া দেখতে পায় খুব খুশি হয়ে যাবে। এই যা, বর্দি তো দেখছি রান্নাঘরে আগে ঢুকে ওভেন ধরিয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে আমি যে আজকে ভাবলাম মলয়ের জন্য আলুর দম আর লুচি বানাবো, সেটা মনে হয় আজকে আর হবে না। না, আমি বরং এক কাজ করি, এই বাড়ির ভেতরের শর্টকাট রাস্তাটা ধরি, তাহলে ওই প্রিয়ার থেকে আগে পৌঁছাবো, আর আমাকে কেউ মানাও করতে পারবে না। এই বলে তারা দুজনে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেতে থাকে। ডালিয়া বাড়ির ভেতর থেকে যাওয়ার ফলে তারা দুজনে একই সঙ্গে রান্নাঘরে পৌঁছায়, কিন্তু সেখানে তারা শিল্পা, হানি ও টুসিকে আগে থেকেই দেখে অবাক হয়ে যায়। দেখ ছোট, তুই ফ্রিজের কাছ থেকে সরে যা, আর আমাকে ফ্রিজ থেকে দই বের করতে দে, আমি দই নিয়ে দই বড়া তৈরি করব। ভারী আমার দই বড়াওয়ালি এসেছে গো, আগে হানিকে ওভেনটা ছাড়তে বলো, আমি সিমুই বানাবো। দেখো, আমি কিন্তু সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি, শুধু ওভেনটা ছাড়লেই হবে। ওভেনটা ছেড়ে আমি কি করব? আমি সকাল সকাল তোদের মিষ্টি খাবার খেতে পারবো না। আমি আগে ডিম টোস্ট বানাবো, তারপর ওভেন ছাড়বো। এবার শুনতে পেয়েছিস? ও, তার মানে তোমার ডিম টোস্ট খাওয়ার জন্য সবাই বসে আছে নাকি? সবাই চাউমিন পছন্দ করে, তাই আমি আগে চাউমিন বানাবো, বুঝেছো? এবার ওভেনের কাছ থেকে সরে যাও। এই বলে টুসি হানিকে একটি ধাক্কা মারে। ওদিকে হানিও রেগে গিয়ে শিল্পাকে ফ্রিজের কাছ থেকে সরিয়ে দেয়। তখনও পর্যন্ত প্রিয়া ও ডালিয়া চুপ করে দাঁড়িয়েছিল। সকলকে ওভেনের জন্য মারামারি করতে দেখে তাদের দুজনের মধ্যেও মারামারি শুরু হয়। তখন সকালবেলা ছিল, আর জয়াদেবী সবেমাত্র ঘুম থেকে উঠেছিল। রান্নাঘর থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে জয়াদেবী হাই তুলতে তুলতে সেখানে আসে। তাদেরকে এরকম ভাবে ঝামেলা করতে দেখে সে বলে, আরে আরে, এইসব কি হচ্ছে? তোমরা সবাই মিলে এখানে মারামারি করছো কেন? তোমরা এখানে রান্না করতে এসেছো নাকি মারামারি করতে এসেছো? মারামারি করব না তো কি করব? রান্নাঘরের একটা ওভেনকে যদি সবাই মিলে জড়িয়ে ধরে বসে থাকে তাহলে তো এরকমই হবে। হ্যাঁ বল না, বল, নিজের কথাটাই আগে বল। আর কে ওভেন ধরে বসেছিল এটা সকলেই দেখেছে। এই চুপ করো তোমরা সবাই, একদম চুপ। সারাদিনে সবাই মিলে কিছুই তো রান্না করো না, শুধু কথার খিচুড়ি পাকাও। বলি তোমরা সবাই এরকম করে কি লাভ পাও শুনি? সকলে মিলেমিশে তো কিছু একটা তৈরি করতে পারো, তাহলে ছেলেগুলোকে প্রতিদিন না খেয়ে অফিসে যেতে হতো না। আমি তো সেটাই তৈরি করার জন্য সকাল 5টায় উঠে এখানে এসেছি, কিন্তু এরা এসে সব গুলিয়ে দিল। দূর, আমার এসব আর ভালো লাগে না। যার যা ইচ্ছা করে তাই করো, আমি আসছি। এই বলে হানি সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে বাকি 4 বৌমাও সেখান থেকে যে যার ঘরে চলে যায়।
জয়াদেবীকে প্রতিদিনের মতো সেদিনও সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন সকালবেলা দুধওয়ালা এসে তাদের দরজায় ঘন্টা বাজায়। তখন রান্নাঘরে হানি, টুসি, পম্পা ও শিল্পা ছিল। ঘন্টা বাজার আওয়াজ শুনে দুধওয়ালা এসেছে বলে তারা বুঝতে পারে। এই তো, আমি দুধ আনার জন্য এই গামলাটা নিয়ে যাই। দই বড়াতে দুধের প্রয়োজন হয়, তাই দুধ নিয়ে এসে আজ আমি দই বড়া করব। তোমাকে আর তো দই বড়া করতে হবে না, আমি আজকে সিমুই করব, তাই দুধের আমার বেশি প্রয়োজন। তুই দুধের পাত্রটা আমাকে দে দে বলছি। ও, তাহলে পাত্র নিয়ে যে আগে যাবে সেই দুধ নেবে, তাই তো? তাহলে আমি এই বালতিটাই নিয়ে যাচ্ছি, আর এই বালতি করেই দুধ নিয়ে আসবো। দাঁড়া, তোদের দুধ নিয়ে আসা আমি বের করছি। আমি তোদের তিনজনকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যাব, আর আমি দুধ নিয়ে এসে চা করে খাবো। এই ভেবে টুসি তাদেরকে রান্নাঘরের মধ্যে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে তো এসেছিল, কিন্তু কিসে করে দুধ নেবে সে এটাই ভেবে পাচ্ছিল না। তখন সে একটি লোটা দেখতে পায় এবং সে সেটাকে নিয়েই দুধ আনতে চলে যায়। আরে বৌদি, 1 লিটার দুধ আর এই এত ছোট বদনা এনেছো কেন? তোমাদের বাড়িতে দুধের জায়গা নেই নাকি? না, নেই। আর আপনিও সব বাদ দিন। এই লোটাতে যেটুকু ধরবে আমাকে সেটুকুই দুধ দিন। আমার তো শুধু চা করা নিয়ে দরকার। আরে এ কি হচ্ছে বৌমা, তুমি দুধ নিতে এই লোটা নিয়ে এসেছো কেন? লোটাতে আবার কেউ দুধ নেয় নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি সেটাই বলছিলাম। আর তাছাড়া সব দুধ তো ওইটুকু জায়গাতে ধরবে না। তারা যখন কথা বলছিল, অর্থাৎ প্রিয়া থালা বাসন মাজছিল, দুধ লোটাতে ধরবে না শুনে সে তখনই হাতে থাকা তার প্রেসার কুকারটি নিয়ে সেখানে চলে আসে। এই যে, এখানে দিন। এই প্রেসার কুকারটি অনেক বড়, এতে 5 লিটার দুধ হয়ে যাবে। কি প্রেসার কুকার? তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? প্রেসার কুকারে আবার কেউ দুধ নেয়? এটা দুধ, বুঝেছো? এটা মাংস নয় যে প্রেসার কুকারে চাপিয়ে সিটি মারতে হবে। থাক ম্যাডাম, এটাতেই নিয়ে নিন। আপনাদের বাড়িতে দুধ দেওয়া ছাড়া আমায় অন্য কোথাও আর যেতেও হবে না। আর এটা বদনার চেয়ে অনেক ভালো, অন্তত সব দুধ ধরে যাবে। এই বলে দুধওয়ালাটি সেখান থেকে চলে যায়। দুধওয়ালার কথা শুনে জয়াদেবীর খুব খারাপ লেগেছিল, আর তাই সে নিজেই প্রেসার কুকারটি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে এসে দেখতে পায় যে 3 বৌমা তখনও নিজেদের মধ্যে ঝগড়া করছে। জয়াদেবী খুবই রেগে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়, কিন্তু তাদের 5 বউয়ের একটি রান্নাঘরের সমস্যা তখনও মিটছিল না। একদিন সকালবেলা বাড়ির সব থেকে ছোট ছেলে অর্থাৎ শৈলেন বাড়িতেই ছিল, আর তার খুব জোরে খিদেও পাচ্ছিল। তখন সে মনে মনে ভাবে, উফ, কি যে করি, যা জোরে খিদে পেয়েছে না, খিদেতে পুরো পেটটা জ্বলে যাচ্ছে। বাড়ির কাউকে খিদের কথা বললে বরং ঝাড় খেতে হবে। হ্যাঁ, আইডিয়া। আমি বরং এক কাজ করি, 5 টাকার ম্যাগি কিনে নিয়ে আসি, সেটা তৈরি করাও সহজ, আর আমি একাই বানিয়ে খেয়ে ফেলবো, কাউকে কিছু বলতেও হবে না। হ্যাঁ। এই ভেবে শৈলেন দোকানে যায় এবং 5 টাকা দিয়ে ম্যাগি কিনে নিয়ে বাড়িতে আসে। সে ম্যাগিটি নিয়ে রান্নাঘরে আসে। ম্যাগিটি রান্না করার জন্য শৈলেন কিছু জল নিয়ে ওভেনে বসিয়ে দেয়। ঠিক তখন সেখানে শিল্পা আসে। আরে ছোটদা, তুমি একা একা রান্নাঘরে ম্যাগি তৈরি করতে চলে এসেছো দেখছি। কেন? তোমার 5 বৌদি থাকতে তুমি ম্যাগি বানাতে যাবে কেন? আরে তুমি বুঝতে পারছো না, ওর বউ নেই বলে ও আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছে, নাকি বউয়ের হাতে হাতে সাহায্য করে দেবে বলে আগে থেকে প্র্যাকটিস করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বেশি মজা করিস না। ছোটদা, কই ম্যাগিটা দাও দেখি, আমি বানিয়ে দিচ্ছি। এই ছোট, তুই সবজিগুলো কেটে ফেলতো। এই বলে শিল্পা শৈলেনের হাত থেকে ম্যাগির প্যাকেটটি নিয়ে সেটিকে কাটতে চায়। ঠিক তখনই ম্যাগির প্যাকেটটি তার হাত থেকে মাটিতে পড়ে যায় এবং সব ম্যাগি নষ্ট হয়ে যায়। তখন সেখানে বাকি 3 বৌমাও চলে আসে। তারা শিল্পা ও প্রিয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এভাবে সবাই মিলে ঝগড়া করছিল। তাদেরকে এরকম ঝগড়া করতে দেখে শৈলেন বলে, চুপ, একদম চুপ, সকলেই চুপ করো। আর আমায় ম্যাগি করে দিতে হবে না, তোমাদের কথা শুনে আমার পেট ভরে গেছে অলরেডি। ভালোই হতো যদি আমি এই বাড়িতে না থাকতাম, তাহলে দাদাদের মতো আমারও এই অবস্থা হতো না। বাড়িটাকে বাড়ি নয়, চিংড়ি মাছের বাজার বানিয়ে ফেলেছে। যেখানে 5 টাকার ম্যাগি বানাতে 2 মিনিট লাগে, সেখানেও ঝগড়া লেগে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। তোরা বাড়ি থাকিস না, সারাদিন আমাকে শুধু এগুলোই দেখতে হয়। এদের রান্নাঘর নিয়ে ঝগড়া করে দেখে আমার আর ভালো লাগে না। ঝগড়া কি করতে চাই বলো? কিন্তু সবার পছন্দ তো আলাদা আলাদা। একজন একদিন নিজের মনের মতো রান্না করতেও পারবে না, সেখানে ঝগড়া তো হবেই। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সকালে এক এক দিন করে রান্না ভাগ করে নাও।
আর যেদিন যে যার মতো খাবার তৈরি করো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। বৌমা, তোমরা বরং তাই করো। কিন্তু মা, আমরা তো 5 জন, আর সপ্তাহে 7টা দিন হয়, বাকি 2 দিন কে রান্না করবে সেটাও যদি আগে থেকেই বলে দিতেন। চুপ করো। আর বাকি 2 দিনের কথা তোমাদেরকে চিন্তা করতে হবে না। ওই 2 দিন আমিই রান্না করব, আর আমার যাকে ইচ্ছা হবে তাকে ওই 2 দিন রান্না করতে বলবো। এখন থেকে তোমাদের 5 জনকে একই সঙ্গে রান্না করে ঝগড়া করতে হবে না। জয়া দেবীর কথা শুনে সেদিন সকলেই খুব খুশি হয়। পরের দিন থেকেই তারা আলাদা আলাদা রান্না করা শুরু করে দেয়। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন, ধুর, একা রান্নাঘরে রান্না করতে ভালো লাগে না, তখন সকলে থাকতো, ঝগড়া হলেও একটা আলাদা মজা ছিল। এখন যে সবকিছু একা করতে হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমিও কালকে রান্নাঘরে একা একা রান্না করে খুব বিরক্ত হয়েছি। চল, এবার থেকে আমরা একে অপরের সঙ্গে ঝগড়া না করে সবাই মিলেমিশে রান্না করব, তাহলে কেউ আমাদেরকে কিছু বলতে পারবে না। সেদিন শুধু শিল্পা ও ডালিয়া নয়, তাদের কথায় সবাই রাজি হয়। তারা সবাই মিলে রান্নার আয়োজন করতে শুরু করে। এটা দেখে জয়া দেবীরও খুব ভালো লাগে। এভাবেই তারা সেদিনের পর থেকে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বৈশালী তার শাশুড়ি মা লতা দেবী এবং এক 10 বছরের মেয়ে চম্পার সঙ্গে বাস করত। চম্পার বাবা ছিল না। চম্পাকে মানুষ করার জন্য বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবী দুজনেই স্কুলে রান্নার কাজ করত। ক্লাস 4 পর্যন্ত চম্পাকে প্রাইমারি স্কুলে পড়ানোর পর বৈশালী যেই হাই স্কুলে রান্নার কাজ করত, সেই স্কুলে তার মেয়েকে ভর্তি করে দেয়। নতুন স্কুলে ভর্তি হয়ে চম্পা খুবই খুশি হয়। সে সবচেয়ে বেশি খুশি হয় এই কথা ভেবে যে সে প্রত্যেকদিন তার মা এবং ঠাকুমার সঙ্গে স্কুলে যেতে পারবে এবং তাদেরকে স্কুলে সবসময় দেখতেও পারবে। প্রথম দিন স্কুলে যাওয়ার সময়, মা, তুমি তো আমার টিফিন তৈরি করতে ভুলে গেছো। আমার টিফিন কোথায়? আমাকে চাউমিন করে দাও, আজকে আমি চাউমিন খাবো। তোমার হাতে চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। টিফিনের কথা ভুলে যাও, তোমাকে আর টিফিন দেওয়া হবে না। আজ থেকে তুমি নতুন স্কুলে গিয়ে না খেয়ে থাকবে। কি বৌমা, তাই তো? না, আমি না খেয়ে কি করে থাকবো? আমার তো প্রচুর খিদে পায়, আর আমার বন্ধুদের তোমার হাতে চাউমিন খুব পছন্দ। ওরাও আমার কাছে রোজ চাউমিন চায়। আমি ওদেরকে কি দেব? আমাকে করে দাও, আমাকে চাউমিন করে দাও। আরে বোকা মেয়ে, তোমার টিফিনের প্রয়োজন পড়বে না তো। আমি আর ঠাম্মা তো তোমাদের স্কুলে রান্নার কাজ করি। ওখানেই আমরা বাড়ির মতোই ভাত তরকারি রান্না করব। তুমি আজ থেকে দুপুরবেলা ভাত তরকারি খেতে পারবে। তোমাদের আগের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হতো না, সেই জন্য তো তোমাকে এই স্কুলে ভর্তি করলাম, যাতে তুমি আমাদের হাতে তৈরি রান্না খেতে পারো। এই শুনে চম্পা খুবই খুশি হয়। মা, আমি আমার বন্ধুদের সবাইকে বলবো যে তুমি ওদের সবাইকে রান্না করে খাওয়াবে। অনেক দাম হবে তোমার, তাই না বলো? কিন্তু মা, আমাকে বাড়িতে মাঝে মধ্যে চাউমিন করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন চলো, স্কুলে চলো। প্রথম দিনই না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সকালবেলা 3 জনে একসঙ্গে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। চম্পা ক্লাস করত, অন্যদিকে বৈশালী এবং তার শাশুড়ি মা স্কুলের বাচ্চাদের মিড ডে মিল রান্নার কাজে ব্যস্ত থাকত। স্কুল ছুটির পর চম্পাকে নিয়ে তারা বাড়ি ফিরে আসতো। এভাবেই তাদের জীবন বেশ ভালোই কেটে যাচ্ছিল। বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবীর সঙ্গে বুলটি নামের একটি মহিলা ওই স্কুলে রান্নার কাজ করত। একদিন, আজকে বাচ্চাদের জন্য সোয়াবিনের তরকারি তোমাদের মধ্যে কে রান্না করেছিলে? তরকারিতে এত বেশি পরিমাণে লবণ, এত বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে যে বাচ্চারা খেতে পারছে না। বাচ্চারা কেন, আমরা টিচাররাই খেতে পারলাম না। কে রান্না করেছে আজকে তরকারি? স্যার, আজকে তো বুলটি রান্না করেছিল। আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। প্রত্যেকদিন আমি রান্না করি, কিন্তু আজকে বুলটি বলল ও তরকারি রান্না করবে, তাই জন্যই ওকে দিয়েছিলাম। তুমি ওটা কি তরকারি রান্না করেছো? হ্যাঁ, একটা বাচ্চাও তো খাবার খাচ্ছে না। আজকে প্রতিটা বাচ্চা খাবার নষ্ট করেছে, কেউ খেতে পারেনি। তুমি আজকের পর থেকে রান্না করবে না, তুমি অন্যান্য কাজ করবে, আর এদের দুজনকে সাহায্য করবে, রান্না তুমি করবে না। ঠিক আছে স্যার, আর আজকের ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। আসলে আমার একটা বোন আছে, ও খুবই অসহায়, ওর স্বামী নেই, আর ও খুব ভালো রান্না করতে পারে। ওকে যদি আমাদের সঙ্গে রান্নার কাজ দিতেন তাহলে
খুব ভালো হতো। এত রান্নার লোক নিয়ে কি করব আমরা? আমাদের এখন কোনো লোকের প্রয়োজন নেই, তোমরা তিনজনই যথেষ্ট। পরে যদি প্রয়োজন পড়ে তাহলে বলা হবে। এই বলে স্যার রামপ্রতাপ বাবু সেখান থেকে চলে যায়। বৈশালীর উপর বুলটি খুব রেগে গিয়েছিল। আমাকে স্যারের সামনে অপমান করলো, আমি ওকে ছাড়বো না। দুই শাশুড়ি বৌমা মিলে একেবারে সবার মন জয় করে ফেলেছে। কি এমন ভালো রান্না করে, তার থেকে ভালো রান্না তো আমিই করি। এদেরকে আমি এখান থেকে যে কোনো রকম ভাবে বের করে দেব। আমার ছোট বোনকে আমি কাজে ঢোকাবো। এই শাশুড়ি বৌমার জন্য আমি কোনো জিনিস চুরিও করতে পারি না। কিছু একটা ভাবতে হবে আমাকে। বুলটি বৈশালী এবং লতা দেবীর উপর খুব হিংসা করত, কারণ তাদের দুজনের হাতের রান্না খুবই সুস্বাদু হতো। তাই বাচ্চারা পেট ভরে আত্মতৃপ্তি করে খাবার খেত। মিড ডে মিলের খাবারও রোজ শেষ হয়ে যেত। স্কুলে স্যার ম্যাডামরা সেই জন্য বৈশালী এবং তার শাশুড়ি মায়ের খুব নাম করতেন। অন্যদিকে বৈশালীর মেয়ে চম্পাও পড়াশোনায় খুব ভালো ছিল। সব মিলিয়ে বুলটির মনে তাদের প্রতি রাগের সঞ্চয় হয়েছিল। তাই সে মনে মনে একটা প্ল্যান করে। সে প্রত্যেক দিন বৈশালীর তৈরি রান্না করা খাবার নষ্ট করে দেয়। কখনো অতিরিক্ত পরিমাণে জিরা গুঁড়ো মিশিয়ে দিত, কখনো বা গরম মশলা অনেক বেশি পরিমাণে মিশিয়ে দিত, আবার কখনো লেবুর রস মিশিয়ে তরকারি টক করে দিত। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, তোমাদের দুজনকে আমরা আর কাজে রাখতে পারবো না। বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের রান্নার কোয়ালিটি আর আগের মতো নেই। বাচ্চারা তোমাদের তৈরি খাবার খেতেই পারছে না। আর এমনিও তোমাদের নামে রিপোর্ট আছে। শুনেছি তোমরা নাকি মশলাপাতি স্কুল থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। কদিন পর পর শুধু মশলাই শেষ হয়ে যাচ্ছে। না স্যার, আমরা এমন কিছুই করিনি। আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ লেগেছে, আমাদেরকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। স্যার, আমাদেরকে কয়েকটা দিন সময় দিন, আমরা সব ঠিক করে নেব। আর মশলা শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরাও অবাক হচ্ছি। না, আর কয়েকদিনও নয়, তোমরা এবার আসতে পারো। তোমাদের বকেয়া টাকাগুলো এসে নিয়ে যাবে। আর বুলটি, তোমার একটা বোন ছিল না, তুমি বলেছিলে সে নাকি খুব ভালো রান্না করতে পারে। কালকে থেকে তাকে কাজে নিয়ে আসবে। তোমরা দুই বোন মিলে রান্না করবে, কেমন? ধন্যবাদ স্যার। লতা দেবীর বুঝতে আর বাকি ছিল না যে সমস্ত কুকর্মের পেছনে বুলটির হাত ছিল। বৈশালী এবং তার শাশুড়ি মা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কাজ ছেড়ে যাওয়ায় বৈশালী খুব কান্নাকাটি করতে থাকে। বৌমা, তুমি আর কান্নাকাটি করো না। আমি তো তোমাকে বললাম, স্কুলে স্যার ম্যাডামদের স্পষ্টভাবে জানাই যে ওগুলো সব বুলটির কাজ। বুলটি ওর বোনকে কাজে ঢোকানোর জন্য আমাদেরকে বের করে দিয়েছে। আমি জানি মা, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা তো ঠিক নয়। সেই জন্যই তো আমি স্যারের কাছে কয়েকদিনের সময় চাইছিলাম। বৌমা, আমাদের এবার কিন্তু অন্য কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের অন্য কোনো কাজ খুঁজতে হবে। মা, আমি আর ওই স্কুলে যাব না। তোমরা আমার সঙ্গে স্কুলে যাবে না, আমিও যাব না। আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও। না মা, এমন বলতে নেই। আমরা স্কুলে যাব না তো কি হয়েছে? আমি প্রত্যেকদিন তোমাকে স্কুলে দিয়ে আসব। আমি যাব, কখনো তোমার ঠাম্মি যাবে। তোমাকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি এসব দিকে একদম মন দেবে না। চম্পা তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চম্পাকে বৈশালী ও লতা দেবী স্কুলে দিয়ে আসে এবং তারা অন্য কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কোথাও কাজ পায় না। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন চম্পা বাড়িতে এসে বলে, মা জানো, আমাদের স্কুলে এখন খুব বাজে খাবার রান্না করে। আমার বন্ধুরা আর কেউ খাবার খায় না। সবাই নিজের নিজের বাড়ি থেকে টিফিন নিয়ে আসে। তুমি কালকে আমাকে টিফিনে চাউমিন দেবে। আমি আর স্কুলের খাবার খাবো না। স্কুলের খাবার খেয়ে কালকে আমার পেট ব্যথা করছিল। সে কি, বাচ্চারা স্কুলের খাবার খাচ্ছে না? তা আবার কি করে হয়? স্কুলের টিফিনে চাউমিন নিয়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছিস না তো? না মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরা আর কেউ মিড ডে মিল খায় না। চম্পা সত্যি কথাই বলছে বৌমা। আমিও কালকে খবরটা পেয়েছিলাম। বুলটি আর ওর বোন মশলাপাতি সব চুরি করে নিয়ে চলে যায়। আর এমনিতেও ওরা রান্না ভালো করতে পারে না। ওদের বাড়ানো খাবার আর বাচ্চারা খেতে চাইছে না। বুঝলাম, অপরের ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। চম্পা, তুই চিন্তা করিস না। কাল থেকে আমি তোকে চাউমিন করে দেব। পরের দিন বৈশালী তার মেয়ের জন্য কয়েক রকমের সবজি দিয়ে এবং খুব অল্প পরিমাণ মশলা দিয়ে চাউমিন তৈরি করে দেয়। বৈশালীর হাতে চাউমিন খুবই স্বাস্থ্যকর ছিল। চম্পা তার হাতে চাউমিন খুবই পছন্দ করত।
চম্পা খুশি হয়ে টিফিন নিয়ে স্কুলে চলে যায়। টিফিন বেলা ব্যাগ থেকে চাউমিন বের করতেই চম্পার বন্ধুরা চাউমিন নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। এই চম্পা, আমাকে একটু চাউমিন দে না। তোর মা তো খুব ভালো চাউমিন বানায়, আমার মা এত ভালো চাউমিন বানাতে পারে না। দে না একটু, দে না প্লিজ। সত্যি কাকিমার হাতের চাউমিন খেতে খুবই ভালো। এই কালকে একটু বেশি করে চাউমিন আনবি তো, অল্প একটু খেয়ে মন ভরছে না। সব তোদেরকে দিয়ে দিলে আমি কি খাবো? দেখ তো একটুখানি আছে, এবার আমি খাই। এই চম্পা, তোর মাকে চাউমিন বিক্রি করতে বল না। আমাদের স্কুলের সামনে তোর মা চাউমিন বিক্রি করলে খুব ভালো হবে। আমরা সবাই চাউমিন কিনে খেতে পারবো। আমাদের স্কুলের মিড ডে মিল তো আর খাওয়া যায় না, তাই। এই কথা শুনে চম্পার মাথায় খুবই ভালো একটা আইডিয়া আসে। সেদিন স্কুল ছুটির পর সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বৈশালী এবং তার শাশুড়ি মা আজকে কোনো কাজ না পেয়ে মন খারাপ করে বসেছিল। ঠাম্মা, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি তোমাদের কাজ খুঁজে দিচ্ছি। মা, তোমার হাতে চাউমিন আমার বন্ধুরা খুব পছন্দ করেছে। তোমরা আমাদের স্কুলের সামনে চাউমিন বিক্রি করো। আমার বন্ধুরা সবাই তোমাদের কাছ থেকে চাউমিন খাবে বলেছে। বৌমা, আইডিয়াটা তো খুবই ভালো। এটা তো আমরা আগে ভাবিনি। চম্পা, তোর মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। বৌমা, এটাই সঠিক সুযোগ। আমরা যদি স্কুলের সামনে একটা চাউমিনের দোকান পার্মানেন্টলি তৈরি করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। বাচ্চারা চাউমিন খেতে পছন্দ করে। আর ওখানে তো শুধু একটা স্কুল নয়, 4-5টা স্কুল পাশাপাশি আছে। আমাদের ভালোই লাভ হবে। বৈশালী তার শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। পরের দিন থেকে বৈশালী এবং লতা দেবী দুজনেই ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করতে যায়। প্রথম দিনে স্কুলের বাচ্চারা তাদের ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। ও কাকিমা, আমি চম্পার বন্ধু হই, আমাকে 1 প্লেট চাউমিন দাও। চাউমিন কত টাকা দাম? চাউমিনের দাম মাত্র 10 টাকা। সবাই নাও, চাউমিন খাও। একেবারে তাজা টাটকা সবজি দিয়ে তৈরি চাউমিন, শরীরের কোনো ক্ষতি করবে না। নাও নাও, সবাই চাউমিন খাও। 10 টাকা, মাত্র 10 টাকা। বৈশালীর হাতে তৈরি করা চাউমিনে এক আলাদাই স্বাদ ছিল। প্রথম দিনে তাদের অনেক টাকা ইনকাম হয়। শুধু চম্পাদের স্কুল নয়, আশেপাশের স্কুল থেকেও বাচ্চারা তাদের কাছ থেকে চাউমিন কিনতে আসতো। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, কারণ সব বাচ্চারাই এখন বৈশালীর হাতে চাউমিন খেত। টিফিনের ঘন্টা বাজলেই বাচ্চারা একে একে স্কুল থেকে বেরিয়ে বৈশালীর চাউমিনের দোকানের সামনে এসে ভিড় করত। এর ফলে স্কুলের স্যার ম্যাডামরা খুবই চিন্তায় পড়ে। এই বৈশালী আর ওর শাশুড়ি মায়ের জন্য স্কুলের বাচ্চারা তো আর মিড ডে মিল খাচ্ছেই না। আমরা তো একটা বড় সমস্যায় পড়ে গেছি। এই বৈশালীর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। স্কুলের কয়েকটা স্যার ম্যাডাম বৈশালীর কাছে এসে বলে, এই যে তোমাদের চাউমিনের জন্য আমাদের স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে না, এতে করে আমাদের বাচ্চাদের খুবই ক্ষতি হচ্ছে। তোমরা এখনই চাউমিন বিক্রি করা বন্ধ করো। আমরা তোমাদের এখানে আর বসতে দেব না। যাও যাও, চলে যাও এখান থেকে। স্যার, বাচ্চারা আমার চাউমিনের জন্য মিড ডে মিল খাওয়া বন্ধ করেনি। আপনাদের মিড ডে মিলের খাবারের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ায় বাচ্চারা খাবার পছন্দ করছে না। সেই জন্যই বাচ্চারা টাকা দিয়ে বাইরে থেকে চাউমিন কিনে খেতে বাধ্য হচ্ছে। সুতরাং আমাদের কিছু না বলে আপনারা মিড ডে মিলের খাবার উন্নত করার চেষ্টা করুন। তুমি আমাদের শেখাবে আমরা কি করব না করব? তুমি এখান থেকে উঠবে নাকি পুলিশকে ডাকবো, কোনটা বলো? স্যার, আপনি আমাদের কিছু করতে পারবেন না। আমরা স্কুলের গণ্ডির বাইরে বেরিয়ে কিছুটা দূরেও চাউমিন বিক্রি করতে পারবো। আপনি কিছু করতে পারবেন না। আপনারা কোনো কারণ ছাড়াই আমাদেরকে রান্নার কাছ থেকে বের করে দিলেন। শুধুমাত্র অপর একজনের উস্কানিতে আপনারা এটা করলেন। এখন আবার আমাদের চাউমিনের ব্যবসাও বন্ধ করবেন বলে উঠে পড়ে লেগেছেন। আমাদের গরিবদের উপরে এত অত্যাচার কেন? আমাদেরকে তো কিছু করে খেতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কাজ থেকে বের করে দেওয়াটা আমাদের ভুল হয়েছিল। আমরা সেটা এখন বুঝতে পারছি। আমরা তোমাদের আবার রান্নার কাজটা দিতে চাই, কিন্তু তোমরা দয়া করে এই চাউমিন বিক্রি করা বন্ধ করো, না হলে আমাদের বাচ্চারা যে মিড ডে মিল খাচ্ছেই না একদম। বৈশালী এবং লতা দেবী এই কথাটি শুনে খুবই খুশি হয়। তারা দুজনেই আবার স্কুলে রান্নার কাজে লেগে পড়ে। এতে করে বাচ্চারা আবার তাদের হাতে তৈরি মিড ডে মিল খাওয়া শুরু করে। কিন্তু বৈশালী এবং তার শাশুড়ি মা চাউমিনের ব্যবসা বন্ধ করেনি। তারা স্কুলের সামনে আর চাউমিন বিক্রি না করে সন্ধেবেলা করে তাদের লোকাল বাজারে ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করত। এতে করে তাদের ইনকাম বহুগুণে বেড়ে যায়। ধীরে ধীরে তারা বাজারে একটা বড় চাউমিনের দোকান তৈরি করে
এভাবেই দুই শাশুড়ি বৌমা পরিশ্রম করতে থাকে। তাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না, তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।